সকলকে আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা এখন দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যুগুলো। আমি এখানে কোনো রাজনীতি বা কোনো আদর্শিক কোনো ব্যাপার আনছি না, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। শুধুমাত্র সামরিক, কৌশলগত এবং ট্যাকটিক্যাল যে পর্যায়গুলো আছে সেই বিষয়গুলোকে আলোকপাত করাই আমার আজকের এই কথা বলার উদ্দেশ্য। আমি বিস্ময়করভাবে লক্ষ্য করছি যে আমাদের দেশের মিডিয়াতে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা মেইন স্ট্রিম মিডিয়া হোক, সেখানে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, এমনকি খবরগুলো, সেখানে অনেক কিছু আছে আনফাউন্ডেড, অর্থাৎ তথ্য সমৃদ্ধ নয়, শুধু আবেগ, হাইপ এবং হুজুগ সমৃদ্ধ তথ্যগুলো সেখানে দেয়া হচ্ছে। একটি উন্মাদনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যা বাস্তবতা বিবর্জিত। এবং বিশ্লেষণ হিসেবে যেগুলো আসছে এবং যারা কথা বলছেন তারা আসলে রাজনীতিটাকে আগে সামনে নিয়ে আসছেন। এতে হচ্ছে কি যে আমরা গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটছে বা যেটা আসলে ঘটতে পারে এবং যে জিনিসগুলো ভুল হচ্ছে বা যে জিনিসগুলোর থেকে সুবিধা নেওয়া যেতে পারত, সেই জিনিসগুলো আমরা ঠিকমতো অ্যাসেস করতে পারছি না। তাহলে আজকে আমরা দেখি যে বর্তমানে ঠিক এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কি অবস্থা। আপনি যদি আজকের লাস্ট খবর দেখেন তাহলে দেখবেন যে দ্বিতীয় মহাযুদ্ধের পর এই প্রথম মার্কিন নৌবাহিনী আপনার ভারত মহাসাগরে শ্রীলঙ্কার থেকে একটু দূরে সেখানে ইরানের একটি নৌযুদ্ধ জাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছেন। মানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে এটা তাদের প্রথম টর্পেডো কিল। এছাড়া এর আগে গালফ অফ ওমানে, মানে ওমান যে সাগরটা আছে হরমুজ প্রণালীর একটু এপাশে, সেখানে প্রায় 17টি সাবমেরিন সহ 17টি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইরানের ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। এখন এটা অত্যন্ত স্বাভাবিক, তার কারণ মার্কিন নৌবাহিনীর যে সক্ষমতা, যে ক্ষমতা, তা বিশ্বে অন্য কোনো নৌবাহিনীর নেই। আমাদের দেশে আমি লক্ষ্য করেছিলাম যে একটি খবর আসলো, সেটাকে আবার মিডিয়াতেও দেওয়া হলো যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সেটাকে মিসাইল দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। আমাদের যারা এই খবরগুলো করেন তারা হয়তো জানেন না যে একটি বিমানবাহী রণতরী আধুনিক যুগে তাকে ডুবিয়ে দেওয়া সম্ভব না, ধরতে গেলে মানে বলা চলে। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিমানবাহিনী রণতরীগুলোকে ডুবিয়ে দেওয়া যেত, জাপানি এবং মার্কিন রণতরী, ব্রিটিশ রণতরী, এগুলো অনেক মানে ডুবে গেছে যুদ্ধের সময়। কিন্তু তারপরে যে আধুনিক রণতরীগুলো এসছে, বিশেষ করে এই যে পারমাণবিক শক্তিচালিত রণতরীগুলো, এগুলোকে ডুবানো অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মানে আপনার টেকনোলজিক্যালি এটা প্রায় অসাধ্য একটি ব্যাপার। এর আশেপাশে অন্যান্য যুদ্ধ জাহাজ থাকে এবং এর নিজেরও যে সক্ষমতা থাকে, বিমান বিধ্বংসী সক্ষমতা, তারপরে মিসাইল বিধ্বংসী সক্ষমতা, টর্পেডো বিধ্বংসী সক্ষমতা, এগুলোকে ভেদ করে আসলে একটি বিমানবাহী রণতরী ডুবানো সেভাবে সম্ভব না। সুতরাং এ ধরনের খবরগুলো দেওয়াটা সত্যের অপলাপ মাত্র, এবং এতে আমাদের মানে অ্যাসেস করতে অসুবিধা হয়। যেটা হয়েছে যে মার্কিন বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ লক্ষ্য করে অবশ্যই ইরানিয়ানরা তাদের যে মোবাইল লঞ্চারগুলি আছে, মিসাইল লঞ্চারগুলি আছে, সেগুলো দিয়ে হয়তো মিসাইল মেরেছে, কিন্তু সেগুলো বেশিরভাগই বা মানে প্রায় সবগুলোই আপনার ভূপাতিত করে দিয়েছে মার্কিন বিমান বিধ্বংসী ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ব্যবস্থাপনাগুলো আছে তা। আমরা যে আরেকটা জিনিস এড়িয়ে যাই, সেটা হচ্ছে যে ইরানিয়ান যে আইআরজিসি বলেন বা ইরানিয়ান সেনাবাহিনী, এটা যথেষ্ট শক্তিশালী, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই যুদ্ধটা শুরু হওয়ার প্রথম দিক থেকে ইসরায়েল এবং মার্কিন বাহিনী যেটা প্রথম টার্গেট করেছে সেটা হচ্ছে কমান্ড স্ট্রাকচার ভেঙে দেয়া এবং এদের যে সামরিক অবকাঠামোগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয়া। এখন কমান্ড স্ট্রাকচার কিভাবে ভেঙে দিয়েছে, সর্বশেষ যেটা খবর পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে আইআরজিসির 4টা লেয়ার, মানে তাদের নেতৃত্বের 4টা লেয়ার, প্রথম 4টা লেয়ার ধাপ আপনার অলরেডি ধ্বংস হয়ে গেছে। মানে তাদের যে ধরেন প্রথমে যে আপনার কমান্ডার ছিল তিনি নিহত হয়েছেন, তারপরে তিনি নিহত হয়েছেন, অন্যান্য যে কমান্ডাররা তারা নিহত হয়েছেন। এখন চলছে পঞ্চম ধাপ। তো পঞ্চম ধাপ হলে হয় কি, যে এদের মধ্যে তো জুনিয়র অফিসার বিভিন্ন স্ক্যাটার্ড হয়ে যায়, মানে বিচ্ছিন্নভাবে এরা সিদ্ধান্ত নিচ্ছে। এখন আপনি যদি একটা সিনারিও চিন্তা করেন যে বাংলাদেশে কেউ আক্রমণ করলো, বাংলাদেশের সেনা সদর দপ্তর উড়িয়ে দিল, তারপরে রংপুরের ডিভিশন হেডকোয়ার্টার উড়িয়ে দিল, চিটাগাংয়ের ডিভিশন হেডকোয়ার্টার উড়িয়ে দিল, তাহলে কি হবে? আমাদের সিনিয়র অফিসাররা তারা থাকবেন না, আমাদের কমান্ড স্ট্রাকচার ভেঙে যাবে, কমিউনিকেশন ভেঙে যাবে। তখন যে মাঠ পর্যায়ে যারা আছে তারা যুদ্ধটা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। এতে হবে কি, এটা খাপছাড়া হয়ে যাবে। এই আইআরজিসির ব্যাপারগুলো দাঁড়াচ্ছে অনেকটা খাপছাড়া, যেটা যারা গ্রাউন্ডে রিয়েলিটিটা দেখতে চান তারা হয়তো বুঝতে পারেন। যেমন আপনার গালফ নিউজের সম্পাদক সেদিন আল জাজিরাতে বলছিলেন যে কাতারে বেসামরিক অবস্থানকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকে। সেখানে সামরিক যে মার্কিন ঘাঁটি আছে সেটা ছাড়া এটা হওয়ার পরে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের সরকারের সাথে কথা বলে বলেছেন যে আমরা দুঃখিত। তো এখন প্রশ্নটা দেখা দিয়েছে, তাহলে এটা করছে কে? ইরানের সরকার যদি না করে তাহলে করছে কে? এটা হচ্ছে সে আইআরজিসির যারা এই মাঠ পর্যায়ে আছেন তাদের ধরেন যে হেডকোয়ার্টারটা ছিল তেহরানে সেটা ধ্বংস হয়ে গেছে, অন্যান্য যে জায়গা যে হেডকোয়ার্টারগুলো ছিল এগুলো বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। সুতরাং
তাদের যে বিভিন্ন পর্যায়ের অফিসাররা ছড়িয়ে ছিটিয়ে আছেন বা যে সমস্ত লঞ্চারগুলো আছে সেগুলো বিক্ষিপ্তভাবে হয়তো কোনো মেরে দিচ্ছে, সেটা ডু অর ডাই হতে পারে, মরি কি বাঁচি সে কারণে হতে পারে, এই কারণে মেরে দিয়েছে। সুতরাং এটা একটা ইরানের জন্য একটা মানে আশঙ্কার বিষয় যে তাদের এই কমান্ড স্ট্রাকচারগুলো হয়তো ধীরে ধীরে মানে আপনার আরো বিক্ষিপ্ত হয়ে যাবে। একই ঘটনা ঘটছে তাদের তো নৌবাহিনীর কথা আমি বললাম। আপনি দেখেন যে ইরানের কার্যত কোনো বিমান বাহিনী নেই, আপনার অত্যন্ত পুরনো কতগুলো বিমান এর মধ্যে আছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শাহানশাহ রেজা শাহ পাহলভি যে বিমানগুলো এনেছিলেন F-14 টমক্যাট, তারপরে F-4 আপনার ফ্যান্টম, এ ধরনের বিমানগুলো সেই পুরনো, এখনো কিছু কিছু ওগুলো চালানো হচ্ছে। এগুলো অত্যন্ত ব্যাকডেটেড বিমান। আর রাশিয়ার কিছু বিমান আছে সেগুলো অত্যন্ত ব্যাকডেটেড বিমান। এর মধ্যে দুটো Su-24 বোমারু বিমানকে আপনার কাতার মানে ভূপাতিত করেছে। তার বিমান যে বিমান বাহিনী যে কাজ করছে না সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা বুঝতে পারি যে যখন গত বছরের কথাই ধরেন যে জুন মাসে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 250 যুদ্ধ বিমান ইরানে প্রবেশ করলো, ইরানের আকাশ সীমায় প্রবেশ করলো বোমা বর্ষণের জন্য, বিভিন্ন অবকাঠামো মানে ধ্বংসের জন্য, তখন আমরা দেখতে পেলাম যে একটি বিমানকেও আপনার চ্যালেঞ্জ করা হয়নি। তো ইরানের বিমান বাহিনী আসলে আকাশে উঠতে পারেনি, যুদ্ধ করতে পারেনি। দ্বিতীয় আসেন তো তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে বিমান বিধ্বংসী যে ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কোথায়? চায়না থেকে এবং রাশিয়া থেকে ইরান আপনার S-300 সহ অন্যান্য ব্যবস্থাপনা সংগ্রহ করেছিল, রেডার সংগ্রহ করেছিল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট সংগ্রহ করেছিল, সার্ভেলেন্স ইকুইপমেন্ট সংগ্রহ করেছিল। এগুলো সমস্ত কিছু কিন্তু আপনি দেখেন এখন কোনো আমরা কিন্তু কার্যত দেখতে পাচ্ছি না। তার মানে একটা কি যে এগুলোকে যখন যুদ্ধটা শুরু হয়েছে তার সেই সময়টা থেকে জ্যামিং করে দেওয়া হয়েছে এবং তারপরে ইসরায়েল এবং মার্কিন বিমান বাহিনী এগুলোকে প্রত্যেকটা টার্গেট করে 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 একটার পর একটা ধ্বংস করছে এই ব্যবস্থাপনাগুলো। সুতরাং অন্ধের মতো আপনার ইরানের যে সেনাবাহিনী বা IRGC যাই বলেন না কেন তাদেরকে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে। তাহলে এখন ইরানের আছেটা কি? বাস্তবতা, নিরেট বাস্তবতা হচ্ছে ইরানের শুধুমাত্র যুদ্ধ করার জন্য এই অন্যান্য দেশগুলোর সাথে আছে, প্রতিপক্ষের সাথে আছে হচ্ছে তার মিসাইল এবং ড্রোন। এখন এই মিসাইল স্বল্প পাল্লার, মধ্যম পাল্লার এবং দূরপাল্লার সর্বোচ্চ 1864 মাইল পর্যন্ত যেতে পারে। মানে এটা হচ্ছে তাদের সবচেয়ে বেশি মানে যাওয়া যেতে পারে যে সেই মিসাইল। এখন এই মিসাইলগুলো আবার বিভিন্ন জায়গায় স্টক করা আছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে কোনো একটা মাটির নিচে বা কোথাও সুড়ঙ্গের মধ্যে লাইন ধরে মিসাইল ইরান মানে মজুত করে রেখেছে। এখন যেটা খবরে পাওয়া গেছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে স্টিল বিমান আছে B-2 বোমারু বিমান, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বোমারু বিমান। এটা রাডারে ধরা যায় না। এটা সেই আমেরিকার মিজোরি থেকে উড়ে এসছে, তারপরে এটা মাঝখানে এয়ার টু এয়ার রিফুয়েলিং হয়েছে, এরপরে এটা এসে বোমা বর্ষণ করেছে এই সমস্ত জায়গায়, তারপরে আবার ফেরত গেছে। মানে টোটাল এটা হচ্ছে আসা থেকে যাওয়া পর্যন্ত আবার ফেরত যাওয়া পর্যন্ত 36 ঘন্টা। এখন আবার ইউকে মানে ব্রিটেন তাদের দিয়েগো গার্সিয়া যেটা ভারত মহাসাগরে ঘাঁটি আছে সেখানে তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানগুলোকে কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যেতে হবে না, ওই ঘাঁটি ব্যবহার করতে পারবে এবং আরো কিছু ঘাঁটি ব্যবহার করতে পারবে। এর বাইরে আরো একটি ভয়াবহ স্ট্র্যাটেজিক বোমারু বিমান আছে, সেটা হচ্ছে B-1 বোমারু বিমান। এই বোমারু বিমানটা 75,000 পাউন্ড বোমা বহন করতে পারে। জাস্ট থিঙ্ক। এখন এই বোমাগুলো তারা এনে ধরেন আন্ডারগ্রাউন্ড মানে অনেক দূর পর্যন্ত তারা যেতে পারে, বাংকার বাস্টার আছে এবং এই ধরনের আরো প্রেসিশন গাইডেড মিউনিশনস আছে। এইগুলো এনে তারা করছে কি, যেহেতু তাদের মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, ইরানের বিমান বাহিনী নাই, সুতরাং তারা নিশ্চিন্তে এখন আসতে পারে। এসে তারা এই মিসাইল যেখানে মজুত করা আছে সেই টানেলগুলার ধরেন প্রথম দিকে শেষের দিকে এইগুলোকে বোমা মেরে আপনার নষ্ট করে দিয়েছে। এখন মিসাইল বের করা যাচ্ছে না, বা অন্যান্য জায়গায় যেখানে মজুত করা আছে সেগুলো টার্গেট করে করে ধ্বংস করছে। এতে আছে এর বাইরেও যেটা হচ্ছে, যেটা অন্যান্য বিমানগুলো F-35 যে স্টিল বিমান বা F-22 র্যাপ্টর যেগুলো, সেগুলো উড়ে এসে যে মোবাইল যে বিমান কি বলে বিমান মিসাইল লঞ্চার আছে ইরানের, এগুলো কিন্তু ইরানের ট্যাকটিক্সটা কিন্তু ভালো ছিল যে এখান থেকে মারবে, মেরে দূরে চলে যাবে, মানে এদেরকে ধরা খুব কঠিন। কিন্তু স্যাটেলাইট দিয়ে 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 এগুলোকে সম্পূর্ণভাবে কনসেন্ট্রেটেড ওয়েতে ট্র্যাকিং করে করে এই বিমানগুলো দিয়ে দিয়ে আপনার এগুলোকে আস্তে আস্তে একটার পর একটা আপনার ধ্বংস করা হচ্ছে। এখন ওই হরমুজ প্রণালী বন্ধ করার জন্য যে হুমকিটা দিয়েছিল IRGC কমান্ডার, সেই হরমুজ প্রণালী বন্ধ করার জন্য কিন্তু এই যে মানে মোবাইল মিসাইল লঞ্চারগুলো কিন্তু কাজ করছিল। মানে এক জায়গা থেকে ওরা মেরে আরেক জায়গায় চলে যায়, এগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলা হয়েছে। মানে টার্গেটেড বম্বিং করে করে সমস্ত আপনার সিস্টেম কাজে লাগিয়ে এগুলো করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে সক্ষমতা পৃথিবীতে এত বেশি টেকনোলজিক্যালি যে এর সাথে পারা আসলে কারো পক্ষেই সম্ভব না। সুতরাং ইরানের এই সক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে প্রতিদিন যাচ্ছে এবং কমছে। আজকে আমি যখন কথা বলছি তখন আপনি দেখেন তাদের মিসাইল ছোড়ার ক্ষমতা প্রথম দিন যেদিন যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেখানকার থেকে কমে 87%, মানে 87% হ্রাস পেয়েছে। মানে প্রথম দিন যে কয়টা মিসাইল তারা ছুটতে পেরেছিল এখন তার থেকে 87% কম ছুটতে পারছে। এটা দিনকে দিন কমতে থাকবে। এখন তাহলে বাকি থাকলো কি ড্রোন। ড্রোনগুলোকে কিন্তু এই যে ক্ষেপণাস্ত্র বিরোধী যে মিসাইল, অ্যারো বলেন, থার্ড বলেন, আপনার
অন্যান্য যাই আছে পেট্রিয়ট বলেন, সেগুলো দিয়ে কিন্তু এগুলো ধ্বংস করাটা এক হচ্ছে কঠিন আর অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার। সুতরাং এগুলাকে করে কি, বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে টার্গেট করে, তারপরে এগুলা দিয়ে আপনার গুলি করে বা মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল মেরে এগুলোকে ফেলায়। এইগুলোকে আবার ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার একটা কৌশল গ্রহণ করেছে, সেটা হচ্ছে ওই স্যাটেলাইট দিয়ে, বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম দিয়ে, এবং তাদের যে গ্রাউন্ড ইন্টেলিজেন্স আছে, মানে আপনার ইরানের মধ্যে যে তাদের সিআইএ বলেন বা ইসরায়েলের মোজাদ বলেন, এরা যে আছে, তারা যে তথ্যগুলো দিচ্ছে যে এই জায়গায় এই আপনার ড্রোনগুলো মজুদ করা আছে, এই ধরেন রংপুর শহরের এই জায়গায় এখানে এটা রাখা হয়েছে, এই বরিশালে এই জায়গায় এটা রাখা হয়েছে, এরকম ভাবে তারা এই তথ্যগুলো পাচ্ছে এবং সেখানে গিয়ে গিয়ে এগুলোকে আস্তে 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 ধ্বংস করছে, এবং যেগুলো উড়ে যাচ্ছে সেগুলো অনেকগুলো ফেলে দেওয়া হচ্ছে। অনেকে হয়তো এটা আপনি জানেন কিনা আমি জানি না, যে যেই মিসাইল যত সংখ্যায় মারা যায়, ধরেন আপনি যদি 100টা মিসাইল ইসরায়েলের দিকে মারেন, তাহলে কি হয় যে ইসরায়েলের যে এই বিমান মানে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ক্ষমতা আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিয়েছে এবং ইসরায়েলের নিজস্ব আর কি, সেটা দিয়ে প্রায় 90 ভাগ মিসাইল ফেলে দেওয়া যায়। তার মানে আপনি যদি 100টা মিসাইল মারেন, তো 10টা গিয়ে ইসরায়েলের উপরে পড়বে। তো এখন যদি এটা আস্তে আস্তে কমে আসে, তাহলে কি হবে? 87% ধরেন কমে গেল, তাহলে এখন মারতে পারবে 13টা মিসাইল, 15টা মিসাইল। এর মধ্যে আপনার বেশিরভাগ ফেলে দিতে পারবে, হয়তো একটা গিয়ে পড়বে, দুটা গিয়ে পড়বে, এরকম করে পড়বে, এটা শেষ হতে থাকবে। আর এই ড্রোনগুলো আস্তে আস্তে, এগুলো তো ছোট জিনিস, এগুলো আস্তে আস্তে আবার এরা কমানোর চেষ্টা করছে, কিন্তু এই ড্রোনগুলা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে, অন্যান্য জায়গাগুলোতে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, কামিকাজি ড্রোন। এবং আরো একটা মজার ব্যাপার, ইরানের মতো দেশ এই ড্রোনগুলো আসলে রাশিয়াতে রপ্তানি করতো, এবং রাশিয়া এই ড্রোনগুলো দিয়ে আপনার ইউক্রেনে মানে প্রতিনিয়ত এই ড্রোনগুলো ব্যবহার করতো, এবং অত্যন্ত ভয়ঙ্কর এগুলো, এই ড্রোনগুলো। এবং মার্কিন যে কমান্ডার আছে, সেন্ট্রাল কমান্ডার, সেনকমের কমান্ডার অ্যাডমিরাল কুপার, তিনি নিজে আজকে স্বীকার করেছেন যে এই ড্রোনগুলো অত্যন্ত মানে টেকনোলজিক্যালি অত্যন্ত সাউন্ড এবং অত্যন্ত ভালো, এবং সে বলছেন যে আমরা কিন্তু এই ড্রোনগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একই রকম কামিকাজি ড্রোন তৈরি করেছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করছে। তো এইগুলো সব আস্তে আস্তে কমতে থাকবে। এখন ইরানের পক্ষে আসলে এরকম একটা দেশের পক্ষে এত প্রতিবন্ধকতা, এত বড় বড় মানে এইভাবে টেকনিক্যাল জিনিসগুলোকে মোকাবেলা করা সম্ভব না। এখন আসেন চীন এবং রাশিয়ার ব্যাপারটা, যে অনেকেই তো বলে আসছিলেন প্রথম থেকে, আমাদের অনেক বিশ্লেষক বলছিলেন যে এখানে চীন এই সমস্ত অস্ত্রপাতি দিবে, হাইপারসনিক মিসাইল দিবে, মানে আপনার বিমান বিধ্বংসী এই আধুনিক মিসাইল অলরেডি পাঠিয়ে দিয়েছে। এগুলো গেল কোথায়? চীন কোথায়? চীন আপনার ইরানের থেকে, চীনের যে তেল লাগে মানে জ্বালানি তেল, 90% তারা নিত ইরান থেকে, এবং ইরান চীনকে কম দামে তেল দিত। সৌদি আরব যে দামে তেল বিক্রি করে, তার থেকে কম দামে তেল দিত তারা চীনকে। কেন দিত? যে বন্ধুত্বের কারণে, যে চীন যাতে তাকে সহায়তা করে। চীন ইরানে $400 বিলিয়ন একটা প্রজেক্টের কথা বলেছিল, সেই প্রজেক্টটাও এখন হয়তো আর কারো মানে বাস্তবায়িত হবে না। বিশ্বটার ব্যাপার হলো চীন কোথাও নেই। কেন নেই? আমরা তো সবাই চীনকে বলি যে দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে, তাহলে চীন গেল কোথায়? আপনি যদি আরো ভালোভাবে লক্ষ্য করেন যে চীন তার যে মূল নৌবাহিনী, তার যে নৌশক্তি, তার পুরোটাই এখন দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা আছে, তাইওয়ানকে কেন্দ্র করে। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লিট মানে বিমানবাহী রণতরী সহ অনেকগুলো জাহাজ, তারপরে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, এদের সমস্ত জাহাজগুলো কিন্তু চীনকে ঘিরে আছে। তো চীনের যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আছে, এগুলো হচ্ছে অনেক আগের ব্যাকডেটেড প্রযুক্তি, এবং এর মধ্যে যে মানে বিমানগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু এখনো টেকনিক্যালি অত সাউন্ড না। মানে এগুলোকে চীন তৈরি করছে আস্তে আস্তে, মানে এটা অনেক সময় লাগে কিন্তু এই পারফেকশনটা আনতে। হ্যাঁ, তাই সুতরাং ওখানে এই পুরোটাই ওখানে বকডাউন অবস্থায় আছে দক্ষিণ চীন সাগরে। এখন চীনের পক্ষে কখনো সেখান থেকে কোনো ফ্লিটকে সরিয়ে নিয়ে এসে মালাক্কা স্ট্রেট হয়ে, বঙ্গোপসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, আরব সাগর হয়ে হরমুজ প্রণালীতে আসা চীনের পক্ষে সম্ভব না। সুতরাং চীন আসেনি, এটা একটা অলিক কল্পনা, চীন আসতে পারবে না। আর চীন একটা জিনিস হয়তো চিন্তা করছে যে এখন যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে কি হবে সে জানে, সে তো বিশ্বের দ্বিতীয় পরাশক্তি, সে জানে। সে অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে মার্চ মাসের শেষে বেইজিং এ আলোচনা করার জন্য। $600 বিলিয়ন ব্যবসা চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং এটা থেকে চীন নিজেকে বের করে আনবে না, সে চাবে দূরে বসে দেখার জন্য যে এখানে কোন দিকে কি হয়। এখন রাশিয়ার কথাটা আসেন, যে রাশিয়া কোথায় গেল? রাশিয়ার কিন্তু একটাও বিমান বাহিনীর রণতরী নেই, এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। রাশিয়া ওই ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে তার অবস্থা এমন হয়েছে যে তার সৈন্য সংকট দেখা দিয়েছে। সে উত্তর কোরিয়ার কাছ থেকে ভাড়া করে সৈনিক নিয়ে আসে, সেখানকার থেকে কামানের হাজার হাজার গোলা তাকে আনতে হয়, তার কাছ থেকে মর্টার শেল আনতে হয়, অন্যান্য জিনিস আনতে হয়। আপনি কি ভাবতে পারেন যে রাশিয়ার এই অবস্থা? এবং রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা সেটাও খুব খারাপ। সুতরাং রাশিয়া অত দূর থেকে এসে এই ইরানকে এই অবস্থায় সহায়তা করবে না। আর আরব যে দেশগুলো আছে, সেই দেশগুলোও কিন্তু রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, চীনের সাথেও ভালো সম্পর্ক। সুতরাং এই সম্পর্কগুলো চীন এবং রাশিয়া দেখবে যে এখানে আমি কোনো দিকে গিয়ে নিজেদের মানে ওরা নিজেদের যে তাস আছে সেটাকে তারা নষ্ট করতে চাইবে না। আর চীন কখনো
কোনো যুদ্ধে বা কোনো জায়গায় আপনি নিকট অতীতে দেখবেন না যে কোনো রাষ্ট্রের সহায়তায় এসছে। ভেনেজুয়েলায় যে মাদুরোকে যেদিন রাত্রেবেলা মার্কিন বাহিনী ধরে নিয়ে আসলো, ঠিক সেদিন দুপুরবেলা চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ভেনেজুয়েলাতে ছিলেন। তারপর থেকে কি চীনকে আপনারা কখনো দক্ষিণ আমেরিকায় দেখেছেন? দেখেননি। এখন চীন পড়ছে মূল একটা সমস্যায়, তার তেল সংকট, জ্বালানি তেল সংকট দেখা দিবে। চীনের কিন্তু নিজস্ব কোনো জ্বালানি সোর্স নেই, সে গ্যাস আনে রাশিয়া এবং মায়ানমার থেকে, আর তেল আনে ইরান থেকে, কিছু আনে আরব দেশ থেকে। সুতরাং এর উপর দিয়ে তার সেনাবাহিনী, মানে নৌবাহিনী, বিমান বাহিনী চলে, তার বিদ্যুৎ ব্যবস্থাপনা চলে, তার কল কারখানা, পৃথিবীর তো প্রোডাকশন হাউস বলা হয় চীনকে, সেটা পুরোটা চলে, 140 কোটি লোক। তো এই রিস্কটা আসলে চীন নিতে চাইবে না। এখন আমি আজকের ব্যাপারে সবচেয়ে শেষে যে বিষয়টা আনছি সেটা হচ্ছে, আপনার ভালো লাগুক আর না লাগুক, বাস্তবতাটা হচ্ছে যে ইরান একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক মিস্টেক করেছে, নট ট্যাকটিক্যাল মিস্টেক, একটি কৌশলগত মিস্টেক। সেটা কি? যখন এই আক্রমণটা করলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এটা করা হয়েছে। মার্কিন যে জনমত দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ মার্কিনই এটাকে সমর্থন করেনি, কংগ্রেস থেকে এটা অনুমোদন নেওয়া হয়নি। সুতরাং ইরানের একটা আপার হ্যান্ড ছিল নৈতিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। ইরান অবশ্য বলেছিল যে আরব দেশে যেসব জায়গায় মার্কিন ঘাঁটি আছে, যদি তাদেরকে আক্রমণ করা হয় তাহলে সেই সব ঘাঁটিতে তারা আক্রমণ করবে। এখন আরব দেশগুলো কি করেছিল? সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু আমেরিকাকে বারবার বলছিল যে আমরা আমাদের ভূমি থেকে কোনো আক্রমণ করতে দিব না এবং আমাদের আকাশ সীমা ব্যবহার করতে দিব না, এবং তারা বারবার বলছিল যে ইরানে আক্রমণ করাটা ঠিক হবে না এবং আমরা এখানে অস্থিতিশীলতা চাই না। এখন যা হোক, আক্রমণ করে বসছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আক্রমণের ক্ষেত্রে কিন্তু ওই আরবদের কোনো ঘাঁটি তারা ব্যবহার করেনি, আরবরা ব্যবহার করতে দেয়নি। এখন ইরান যে ভুলটা করেছে সেটা হচ্ছে অযথা, তার তো সক্ষমতাই হচ্ছে এই মিসাইলগুলো, এই ড্রোনগুলো। তারা করলো কি? প্রথমে মারলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে, তারপরে সিভিলিয়ান বেসামরিক জায়গায় মারা শুরু করলো। ধরেন এই যে দুবাই এয়ারপোর্টে মারলো, আপনার হোটেলের মধ্যে মারলো, কাতারে এলএনজি কারখানা যেটা সেখানে মারলো, তারপরে বাহরাইনে মারলো, এমনকি যেই আপনার ওমান যেটা মধ্যস্থতা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে আলোচনায়, এরা কিন্তু কোনো পক্ষে, মানে সরাসরি কোনো পক্ষই নেয়নি, সেখানেও তারা মানে মিসাইল মারলো, জর্দানে মারলো। এখন তাহলে থাকলোটা কি? আপনি তো এই বাস্তবতাটা অস্বীকার করতে পারবেন না যে এখন এই জিসিসি কান্ট্রি, এই মানে যে দেশগুলো, আরব দেশগুলো, এখন সবাই তারা বলেছে যে এটা রেড লাইন অতিক্রম করেছে ইরান এবং এটাকে আর বাড়তে দেওয়া যায় না। তার কারণ সৌদি আরবের তেল ক্ষেত্র আপনার আক্রান্ত হয়েছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখানে কি হয়েছে? অলরেডি এলএনজির দাম ইউরোপে 60 ভাগ বেড়ে গেছে। এখন পৃথিবী তো এটা মানবে না। এখন সুযোগটা তাহলে কে পাচ্ছে? আরবরা তো এখন তাদের নিরাপত্তার জন্য চেষ্টা করবে যে তারা কিভাবে নিরাপদ থাকে। অলরেডি আপনার সৌদি বিমান বাহিনী, কাতার বিমান বাহিনী, এরা রেডি হচ্ছে। সৌদি যে ক্রাউন প্রিন্স আছে তিনি বলেছেন যে তারা ব্যবস্থা নেবেন। এখন এটাকে তো বলা চলে যে আপনি হাতে ধরে একটা সুযোগ করে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। এখন বরং এই আরব দেশগুলো ভয়ে তাদের নিরাপত্তার জন্য বা পৃথিবীর অন্যান্য দেশগুলো জ্বালানি সংকটের কথা চিন্তা করে তাদেরকে সমর্থন করবে যে ঠিক আছে বাবা, তুমি ওখানে যাও, গিয়ে তুমি ওখান থেকে আরো যুদ্ধ করে তাড়াতাড়ি করে এইগুলো থামাও, যাতে হরমুজ প্রণালীটা ঠিক হয়, তেল সরবরাহ ঠিক হয়, এলএনজি সরবরাহ ঠিক হয়। এখন এভাবে এই আক্রমণটা করাটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি। যেমন গতকালকে পাকিস্তান সরকার আপনার ইরানকে রিকোয়েস্ট করছিল যে তোমরা মার্কিন এই সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশে বেসামরিক জায়গায় আক্রমণ করো না। তারা কিন্তু পাকিস্তান কিন্তু জাতিসংঘে খুব কঠোর ভাষায় এই ইরানে মার্কিন আক্রমণের সমালোচনা করেছে এবং তাদের যে জনগণ তারাও সমর্থন জানিয়েছে। তো ইরানের ভুলটা হচ্ছে, এই সবচেয়ে বড় ভুলটা হচ্ছে এই জায়গায় যে তারা এই দেশগুলোকে আক্রমণ করে নিজেদের যে একটি মানে সুবিধাজনক অবস্থানে ছিল নৈতিকভাবে, সেটাকে আপনার শেষ করে দিয়েছে। এখন এটা বললাম যে কেন তারা করেছে, সেটা আবার আগের জায়গায় ফেরত যায়। সেটা হতে পারে যে তাদের কমান্ড স্ট্রাকচারগুলো ঠিকমতো কাজ করছে না। রাজনীতিবিদ যারা আছেন তারা হয়তো একরকম চিন্তা করছেন, আবার ধরেন ওই যে রংপুরে বসে থাকা একজন আইআরজিসি কমান্ডার, সে একটা মিসাইল মেরে দিচ্ছে যে মেরে দাও। এখন তাদের হয়তো ধারণা যে আমরা যদি ডুবিতে এদেরকে সবগুলোকে নিয়ে ডুববো, মানে আমার যদি তেল বা কোনো কিছু না যায় তাহলে এদের তেলও যেন সমস্ত জিনিস অর্থনীতি শেষ হয়ে যায়, এবং এটা কিন্তু সম্ভব না। এখন যেটা হবে যে এতে আপনার এই অন্য দেশগুলা, যেমন ব্রিটেন আগে এটার সাথে জড়িত ছিল না, ফ্রান্স জড়িত ছিল না, এখন এরা আসছে। আপনার অন্যান্য কেউ এখন কথা বলতে পারবে না। এখন এটা একটা নিয়তি, আপনি করার কিছু নেই। তো এখানে শেষ করি একটা কথা দিয়ে, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি এখানে জয়লাভ করতে যাচ্ছে? আপনার নৈতিকভাবের কথাটা আমি বাদ দিলাম, আমি তো বলেছি যে রাজনৈতিক বিষয় বলবো না। আপনার তারা টেকনিক্যালি হয়তো আপনার সুবিধা পাচ্ছে, বাট স্ট্র্যাটেজিক্যালি তারা একটা এখনো কিন্তু একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। তারা বলেছিল যে এখানে হয়তো রেজিম চেঞ্জ হবে, এখানে হয়তো আরো অনেক কিছু হবে, কিন্তু সেটা আপনার ইরান সামরিকভাবে, আমি তো বললাম যে টিকতে হয়তো পারবে না। তাদের হয়তো এই সমস্ত অবকাঠামো, সামরিক অবকাঠামো শেষ হয়ে যাবে, সমস্ত ছিন্নভিন্ন হয়ে যাবে সমস্ত জিনিস। কিন্তু তারপর কি হবে? তারপর তো এরা ওই হ্যাঁ, এদের মধ্যে যে আপনি সিআইএ কার্দিশ গেরিলাদেরকে পাঠাবে বা অন্যান্য গেরিলা বাহিনী তৈরি হবে, এটা তৈরি হবে, সেটা তৈরি হবে, অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে, বিভিন্ন রকমের অশান্তির সৃষ্টি হবে, আপনার নৈরাজ্য সৃষ্টি হবে, তাদের কমান্ড স্ট্রাকচার ভেঙে যাওয়ার মধ্যে ওর সাথে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। কিন্তু আসলে কি সমস্যাটা সমাধান হচ্ছে কারো পক্ষে? ক্যাওয়াস,
একটা বড় ধরনের কেওয়াজ হয়তো আমরা দেখতে পারবো। এখন যদি ভাগ্যে ভালো থাকে তাহলে হয়তো কেওয়াজটা থেকে আবার বেরিয়েও আসতে পারে ইরান, যে বা অন্যান্য দেশগুলা নিজেরা মানে একসাথে হয়ে আরব দেশগুলা, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এ ধরনের দেশগুলো হয়তো একসাথে হয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যদেরকে প্রেশার দিয়েও হয়তো এদেরকে একটি বোঝাপড়ার দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা মানে সার্বিক সমস্যাটার যে মধ্যপ্রাচ্যে সেটারও কিন্তু সমাধান পুরোপুরি করবে না। এটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে সবার শেষে আমি বলি যে আমরা যাই বিশ্লেষণ করি না কেন, বিশ্লেষণের মধ্যেও ভুল থাকবে। সবাই সবকিছু ঠিক মতো করে না, সবকিছু করতে চায় না এবং পারে না। কিন্তু আবেগ এবং হাইপ দিয়ে কিছু করলে হয় কি, আমরা বাস্তবতাটাকে অস্বীকার করি। আমরা এটা অস্বীকার করতে পারবো না, বাংলাদেশের প্রায় 60 লাখ শ্রমিক আমাদের মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে কাজ করে, ইরানে কিন্তু কাজ করে না। এখন ধরেন আমরা যদি অতিরিক্ত এই আরব বিরোধিতা এবং এই জিনিসগুলোকে বজায় রেখে, আমরা হচ্ছে একটা দরিদ্র দেশ, আমরা এই রেমিটেন্সের উপরে চলি। আমাদের কিন্তু কোনো খনিজ সম্পদ নাই যে আমরা খনিজ সম্পদ দিয়ে চলতে পারবো। যেমন মালয়েশিয়ার অনেক কিছু আছে, ইন্ডাস্ট্রি আছে, খনিজ সম্পদ আছে, ইন্দোনেশিয়ার আছে, আমাদের কিন্তু নেই। তা আমরা কিভাবে চলবো? আমাদের সাথে আরব দেশগুলোর যে কোনো কারোভাবেই হোক সম্পর্ক ভালো রাখতে হবে। আমরা নৈতিকভাবে অনেক কিছুই প্রতিবাদ করবো, কিন্তু এমন পর্যায়ে যাব না যেখানে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমাদের দেশের ক্ষতি হয়। অলরেডি তেলের দাম বেড়ে যাবে, এই সমস্যাটা যদি দীর্ঘদিন চলে, হরমুজ প্রণালী যদি সিকিউর না হয়, তাহলে পণ্য পরিবহন বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের রপ্তানি ব্যাহত হবে। এই জিনিসগুলো আমাদের জনগণের মাথায় রাখা দরকার। রাজনীতি বা অন্য জিনিস সেগুলো বিশ্লেষণ আরেকদিন। ধন্যবাদ।